এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এনওএস ডিএলএড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। যে গতকাল পর্ষদ একটি নোটিশ জারি করেছে, সেই নোটিশে এনওএস ডিএলএড এর ডকুমেন্টস ভেরিফিকেশন, যে এনওএস ডিএলএডরা 2022 রিক্রুটমেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন, তারা রিভিউ পিটিশনের ফলে আবার ফিরে এসেছে। তাহলে এদের ডকুমেন্টস ভেরিফিকেশন, একাধিক ডকুমেন্টস চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্টস জমা দেওয়া কি এই মুহূর্তে সম্ভব? এবং এছাড়াও নন পিটিশনাররা কি করবেন, বিস্তারিত জানাবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে আমরা বিস্তারিত জেনে নিই। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সর্বদা পাশে থাকবেন। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছি বলুন। গতকাল দেখলাম আমরা যা এনওএস ডিএলএড এর ভেরিফিকেশন নোটিশ দিয়েছে, যেটি সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে ভিত্তি করে কৌশিক দাসের। হুম, হুম, এনওএসরা হুম, 22 রিক্রুটমেন্ট থেকে ছিটকে গিয়েছিল, আবার ফিরে এসেছে রিভিউ পিটিশনের পরে। তো এই হুম, হুম, ডকুমেন্টস ভেরিফিকেশনে একাধিক ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যেখানে জিপিএফ সিপিএফ ডকুমেন্টস, এমনকি হুম। ইনকাম ট্যাক্স ফাইলে যদি কিছু থেকে থাকে, আরও ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস, যেগুলো যারা কন্ট্রাকচুয়াল মানে কাজ করে বা যারা কোনো একটা বেসরকারি স্কুলে কাজ করে, এতগুলো ডকুমেন্টস কি তাদের পক্ষে দেওয়া সম্ভব এই মুহূর্তে? আহ, সম্ভব তো সেইভাবে যদি আপনি একদম ওদের যেভাবে হ্যাঁ, যেভাবে চেয়েছে সেইভাবে দেওয়ার কথা বলেন তাহলে তো খুব মুশকিল, সম্ভব হ্যাঁ, তো নয়। হ্যাঁ, কারণ হচ্ছে দেখুন, এইটা সূত্রপাত তো সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে। হ্যাঁ, কারণ সুপ্রিম কোর্ট যখন এনআইএস এর ডিএলএড 18 মাসের ডিএলএডটাকে 24 মাসের সমতুল্য রেগুলার কোর্সের সমতুল্য নয় হ্যাঁ, বললো, হ্যাঁ, তখন সুপ্রিম কোর্ট কিন্তু এই যে সাবসিকুয়েন্ট এই যে ক্লারিফিকেশনটা এটা তখন দেয়নি। হ্যাঁ, সুপ্রিম কোর্ট এটুকু বলেই ছেড়ে দিয়েছিল জাজমেন্টটাকে। হ্যাঁ, পরে যখন বিভিন্ন জটিলতার সৃষ্টি হলো, অনেকেই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার পরেও বাদ চলে গেল, তখন স্বাভাবিকভাবেই রিভিউয়ের প্রশ্নটা উঠছেই। হ্যাঁ, সেই রিভিউ যারা করেছিলেন, মানে এসএলপি করার পর যারা রিভিউ করে, মানে আমাদের ক্ষেত্রে যেটা হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু গল্পটা একটু আলাদা। কেন বলছি, যে হ্যাঁ, রিভিউয়ে এই ধরনের অর্ডার কিন্তু অন্য স্টেটের জন্য আগে হয়েছিল, হ্যাঁ, তারপরে আমাদের পশ্চিমবঙ্গের এসএলপিটা শুনানি হয়েছে। সুতরাং এক্ষেত্রে এসএলপিতে কি আসতে চলেছে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছিল। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই এসএলপিতে আমরাও যুক্ত ছিলাম আইএফআইএল এর মাধ্যমে। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে যারা এসএলপি করেছিল এবং যারা আইএ করেছে, তাদের প্রত্যেককে ওরা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডেকেছে। হ্যাঁ, আমরা আশা করেছিলাম হয়তো সবাইকেই ডাকবে যারা 22-এর রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে, কিন্তু যারা নন সেটা তারা পিটিশনার করেনি। ছিল যারা তাদেরকেও ডাকা ওখানে উচিত ছিল। মামলা করেনি কিন্তু রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে, হ্যাঁ, কিন্তু তাদেরকে ডাকেনি। হ্যাঁ, এবার যেটা ব্যাপার, ডকুমেন্টস যেগুলো চেয়েছে সেগুলো নিয়ে কালকে থেকে আমি তো আমার যারা পিটিশনার, মানে আমাদের যারা ক্লায়েন্ট, তাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন পাচ্ছি। ডকুমেন্টস যারা চেয়েছে সেটা তো দেওয়া খুব মানে নেক্সট টু ইম্পসিবল। কেন বলছি, এখানে পে ব্যান্ড, এখানে আপনার সেই সময়কার দেখুন, বেসিক পে। কিছু ডকুমেন্টস আছে যেগুলো অবশ্যই দেওয়া আছে। যেমন 2017 সালের আগস্ট মাসে যে স্কুলে আপনি চাকরি করছেন সেই স্কুলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছ থেকে এনওসি আছে কিনা থাকা উচিত। মানে হুম, 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 মেনলি কেন এই জিনিসগুলো চাওয়া হচ্ছে, যে স্কুলগুলো যেন ভুঁইফোড় না হয়। কারণ এই যে আপনি 24 মাসের কোর্সটাকে 18 মাসে করছেন এবং সেটাও ওডিএল মোডে করছেন, এই বেনিফিটটা আপনি পাচ্ছেন শুধুমাত্র ইন সার্ভিস বলেই তো। তাহলে আপনাকে ইন সার্ভিসের পয়েন্টটাকে জাস্টিফাইড করাতে হবে। এইটাই সুপ্রিম কোর্ট বলেছে। তার হ্যাঁ, সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তাতে করে এটাই বলেছে যে তুমি ভেরিফিকেশনটা করবে যে সেই সময় এই সার্ভিসে ছিল কিনা। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্ট তারপর কোনো গাইডলাইন বেঁধে দেয়নি যে এইটা এটা করবে, এটা এটা করবে না, এরকমটা কিছু বলেনি। তার ফলে হ্যাঁ, কি হয়েছে, পর্ষদের হাতে বেশ কিছু ক্ষমতা চলে গেছে, যেগুলোর তার অপব্যবহার পর্ষদ করছে বলেই আমার মনে হচ্ছে। কারণ যে কাগজগুলো এখন তার চাইছে তার মধ্যে কিছু জিনিস অবশ্যই দেওয়া সম্ভব, এবং হ্যাঁ, সেইটাতেই মানে সেই কাগজগুলোর মাধ্যমেই প্রমাণ করা সম্ভব যে হ্যাঁ, ক্যান্ডিডেটটা সেই সময় ইন সার্ভিস ছিল। কিন্তু আদার দেন, তার বাইরে যে কাগজগুলো চাইছে হ্যাঁ, সেইগুলো তো আজকে একটা সাধারণ ক্যান্ডিডেটের পক্ষে, যে একটা প্রাইভেট বা সেমি প্রাইভেট স্কুলে চাকরি করে, সে হ্যাঁ, কি করে দেবে? পে ব্যান্ড থেকে ডি এর হিসাব থেকে শুরু করে সমস্ত কিছু এভাবে তো দেয় না। অনেককে অ্যাকাউন্টেও মাইনে দেওয়া হয় না, হয়তো হাতে হাতে ক্যাশ তুলে মানে দেওয়া হয়। তো রেমুনারেশন হিসেবে দেওয়া হয়, সাম্মানিক হ্যাঁ, হিসেবে। রেমুনারেশন হিসাবে, যেটা অনারিয়াম রাইট। বলুন, রেমুনারেশন যেভাবেই। এবার সেইগুলো এখন যে যে হিসাব চাইছে এখানে তো আটকে যাবে। তো একদম। এইটা পর্ষদের আমার মতে রিল্যাক্স করা উচিত এই কন্ডিশনগুলো। কারণ আপনি ইন সার্ভিস ছিলেন কিনা সেটা যাচাই করার জন্য, স্কুলটার এনওসি আছে কিনা, স্কুল আপনাকে ছেড়েছিল কিনা এনআইএস এ ডিএলএড করার জন্য, সেইটা হ্যাঁ, যাচাই করে নিলেই তো হতো। রাইট, কিন্তু তা রাইট। বাদ দিয়ে আপনি আমার পুরো চাকরির হিসাব চাইছেন। আমি যদি ঠিকঠাক জায়গায় চাকরি করতাম তাহলে আপনার কাছে আমি চাকরির জন্য আবার আবেদন কেন করতে এলাম?
সেটাই আপনি আমাকে বাদ দেবেন, বাদ দেওয়ার জন্য আইন কানুন এত কঠিন করে ফেলছেন, নিয়ম কানুন এত কঠিন করে ফেলছেন, যাতে আমার বাদ দেওয়াটাকে জাস্টিফাই করা যায়। এটা খুব দুর্ভাগ্যজনক। মানে এবং আশা করছি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এইসব ভেবে বলেনি যে না তুমি এত কঠিন করে দাও ব্যাপারটাকে এদের জন্য, যাতে জাজমেন্টারি কোনো দাম না থাকে। এরকমই তো হয়ে গেল ব্যাপারটা। মানে সুপ্রিম কোর্ট আচ্ছা যখন আচ্ছা আমাদেরকে পারমিশন দিয়েই দিল যে আমরা রিক্রুটমেন্টে যেতে পারি, ফার্দার রিক্রুটমেন্টে যেতে পারি, অন্য রিক্রুটমেন্টে অন্য হ্যাঁ 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 ইনস্টিটিউশনে যেতে পারি, সেক্ষেত্রে তাহলে নিয়ম কানুনের ব্যাপারে এত কড়াকড়ি করার কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্টের মাইন্ডেও নিশ্চয়ই এটা চলেনি। পর্ষদ তো মনে হচ্ছে যেন ক্ষমতার অপব্যবহার করছে এক্ষেত্রে। রাইট রাইট। তো এর সমাধান কি আছে এই মুহূর্তে? এর সমাধান দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে তো আমরা বললাম যে প্রথম এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা ফেস করতে কি কনসিকুয়েন্সেস হচ্ছে, সেখানটাতে কি প্রশ্ন আসছে, বাদ দিয়ে দিচ্ছে কিনা, তার জন্য কোনো কিছু না দিতে পারলে সেটা না বুঝে তো আমরা আগ বাড়িয়ে কিছু করতে পারবো না। মানে এগুলো খুব কঠিন, তাই জন্য আমি মামলা করলাম, সেই সময়টুকু এখন নেই। কারণ এটা তো সম্ভবত আমাদের কোর্ট তো 9 তারিখে খুলছে কোর্ট 9 তারিখে এবং খুলবে, আর এটা 9 বোধহয় 8 তারিখে তারিখ। শুরু, 8 তারিখ কি 9 তারিখ ওরা শুরু করছে হ্যাঁ হ্যাঁ, ওই আমি রকমই শুরু দেখেছি। হচ্ছে, 20 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ। সুতরাং আগে দেখে নি যারা যাচ্ছে তাদের সাথে কি পর্ষদের ঘটছে? ব্যবহার কি, পর্ষদ কি করছে, তারপরে কিছু। তবে আমরা এটা চ্যালেঞ্জ যদি আটকে দেয়, তখন এত দূর এসে তারপর যদি ক্যান্ডিডেট সুপ্রিম কোর্ট থেকে জিতে এসে যদি পর্ষদের কাছে আটকে যায়, তাহলে সেই কোর্টের দরজা না নেড়ে যাবেটা কোথায়? দুর্ভাগ্যজনক যে কথায় সেটাই। কথায় ক্যান্ডিডেটদের যদি খালি কোর্টেই যেতে হয়, তারাও তো সবাই তো আর্থিকভাবে সেরকম সচ্ছল নয় যে খালি কথায় No, কথায় no, কোর্টে no. চলে যাবে। কিন্তু জীবন কঠিন করে দিচ্ছে তাদের জন্য। মানে কোর্ট ছাড়া যেন কোনো গন্তব্য নেই, এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যেটা, নন পিটিশনার কিছু আছে যারা কোনোভাবে এসএলপি হোক বা আইএফআই হোক, মানে যে ফাইলে আছে তারা যুক্ত হয়নি, সেই জন্য 1200 প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। বাকি ক্যান্ডিডেট গুলো কি করবে যারা নন পিটিশনার রয়েছে? একদম 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 এটা নন পিটিশনারদেরই দেখুন, যারা 1200 জন যারা ডাক পেয়েছে তাদের চিন্তা আলাদা, আর যারা ডাক পায়নি তাদের চিন্তা আলাদা। যারা ডাক পেয়েছে তারা ভাবছে যে আমরা উত্তরাবো কি করে এটাকে, এইগুলো চেয়েছে এগুলো স্যাটিসফাই কি করে করবো। আর যারা ডাক পায়নি তাদের চিন্তা হচ্ছে যে আমরা কেন ডাক পেলাম না। সত্যি করে তাই। মানে বোর্ড তো একটা আর্টিকেল 12-এর অথরিটি, তাহলে বোর্ড সবার প্রতি সমান দৃষ্টিতে দেখবে, এটাই কাম্য অবশ্যই ছিল। অবশ্যই। শুধুমাত্র যারা মামলা করেছে তাদেরকেই ডাকবো, আমি বাকি কাউকে ডাকবো না। এটা মানে সেইভাবে দেখতে গেলে এক্সপেক্টেড নয়। যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছে 22-এর রিক্রুটমেন্টে, তাদেরকেই ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেনি সেটা। এবার যেহেতু ডাকেনি, কোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে এদেরকে ডেকেছে, সেখানে এখন যারা সেইখানে যুক্ত ছিল না এসএলপিতে বা আইএতে, তাদেরকে নতুন করে এখানে মামলা করা ছাড়া তো কোনো রাস্তা নেই। মানে এই নোটিফিকেশনটা দেখিয়ে যে আমিও 22-এর রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছি, আমাদেরকেও ভেরিফিকেশন করানো হোক। আচ্ছা আচ্ছা। কারণ সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে না এটাই আমি উইন্ডো ক্লোজ করে দিলাম, এরপর আর কাউকে দেওয়া হবে না, তা তো নয়। সুতরাং সেই হিসাবে দেখতে গেলে এই নোটিফিকেশনকে দেখিয়ে বাকিরাও আশা করছি সুযোগ পাবে, তবে আচ্ছা। সেটা কোর্টের অর্ডারের মাধ্যমেই। ঠিক, সেটা মানে হাইকোর্টেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হাইকোর্টে। মানে ওটার উপরে ভিত্তি করে সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিল, সেটা পশ্চাৎ মেনে নিল। একদমই তাই, যে আমাদেরও ভেরিফিকেশন করাতে হবে, আমরাও Right, ইন্টারভিউ দিয়েছি। ওকে স্যার, তাহলে এটাই। রিকোয়ার্ড ডকুমেন্টস এর জন্য যে সমস্যাটা তৈরি হয়েছে একটা, আর নন হুম। পিটিশনারদের জন্য এনআরএস নিয়ে বর্তমানে এই দুটি সমস্যা উদ্ভব হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সত্যি না কথা, মানে সমস্ত কিছুতেই সমস্যা। যে কোনো জিনিস সরকার বলুন বা সরকার পোষিত যে অথরিটি গুলো, তারা যখনই যেটা ছাড়ছে সেটা আমাদের ক্যান্ডিডেটদের জীবন কঠিন করে তুলছে সহজ করার বদলে। মানে চাকরি পাওয়া যে কি দুরূহ করে দিচ্ছে আস্তে আস্তে, যে কদিন পর এই কনসেপ্টটাই উঠে যাবে যে সরকারি চাকরি বলে কিছু হয়, বা কিছু আছে। এই স্কুলের শিক্ষক, মানে আস্তে আস্তে আমার মনে হচ্ছে তাই যে জিনিসগুলোকে আস্তে আস্তে এমন জটিল করে তুলছে সরকার, এই সব ঘুরিয়ে দেওয়া পদ্ধতিটাকে তুলে দিতে হচ্ছে, চাইছে। যাতে মানে সরকারি হুম। চাকরি থেকে বিমুখ হয়ে যায় ছেলে মেয়েরা। আর সেটাই মনে হচ্ছে তো। এসএসসির ক্ষেত্রে দেখুন, 10 বছর পরে একটা রিক্রুটমেন্ট, তাতেও এমন রুলস নিয়ে এসছে যেটা মানে হইচই ফেলে দিয়েছে। আমি তো বিভিন্ন জনের সাথে আলোচনাতে আমরা বুঝতে পারছি যে এই রুলস চ্যালেঞ্জ হতে চলেছে। সঠিক সঠিক। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে।